হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম ঘোষ কম্পিউটার একাডেমিতে। আজকের ক্লাসটা হবে এআই নিয়ে। তো প্রথমে আমরা সিলেবাস দেখব, কারণ আমরা কিন্তু আজকের ক্লাসটাও স্যার গুহপাল স্যারের বই থেকে করব, যেটা হচ্ছে নিউ লাইট প্রকাশনী। অসংখ্য ধন্যবাদ দুজন স্যারকে। তো আজকে আমাদের বিষয় হচ্ছে এআই। তোমাদের অনেকদিন পর ভিডিওটা আসছে, সেজন্য সরি, কিন্তু এই কারণ আছে, কারণ হচ্ছে সিলেবাসটা অনেকটাই বড়। তো এআই একদমই নতুন, আমার কাছেও নতুন, অনেকটা পড়াশোনা করতে হয়েছে এবং ছাত্রদেরকে পড়াতেও হয়েছে। আর এত বড় সিলেবাস ভিডিও বানাবো কি বানাবো না সেটা আমি ভাবছিলাম, কারণ ভিডিও বানালে শেষ করা যাবে না। এই যে তোমার তোমার দেখতে পাচ্ছ, এই হলো সিলেবাস। কিন্তু এই সিলেবাসটা যদি আমি বই থেকে দেখি, দেখো তোমাদের এই বইয়ে কিন্তু এআই থেকে চারখানা চ্যাপ্টার দেওয়া আছে। ঠিক আছে, এই চারখানা চ্যাপ্টার দেখে মনে হচ্ছে চারখানা। এবার যদি বইগুলো তোমরা ওপেন করে দেখো, এক একটা চ্যাপ্টার থেকে কি নেই, এমন কিছু নিয়ে যে দেওয়া নেই। তো এআই এর মানে ঘেটে ঘ করে দেওয়া আছে। তো এখান থেকে কি পড়াবো, কি বোঝাবো বা কি কমন দেবো সেটাই আমি বুঝতে পারছি না। যাই হোক, ক্লাসটা শুরু করছি। তো অধ্যায় ওয়াইজ পরীক্ষার আগে অবধি যতখানি প্রয়োজন আমি দেব। তোমরা ভিডিওগুলো শুনতে পারো, শুনে বই পড়ে অনেকটা হয়তো কনসেপ্ট ক্লিয়ার করতে পারবে। আর অনেকের প্রশ্ন, স্যার যেটুকু পড়িয়েছেন ওটুকুর মধ্যে কি ভালো মার্কস হবে? হ্যাঁ, অবশ্যই হবে। তোমরা যদি বেসিক অপারেটিং সিস্টেম এবং ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ভালো মতো পড়ো, তোমাদের কিন্তু 10 নম্বর ও 15 নম্বর দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। মানে তোমরা কিন্তু 25 ভালো মতো রপ্ত করতে পেরেছো। আরেকটা বিষয় বলার, তোমরা কিন্তু এখনও আজকের দিন অবধি কিন্তু মডেল কোশ্চেন পেপার সবাই হয়তো পেয়ে গেছো। যারা পাওনি তারাও পেয়ে যাবে, বিভিন্ন ইউটিউব চ্যানেলে আছে, গুগলে সার্চ করলেই পাওয়া যাচ্ছে। এইটুকু বলতে পারি, তোমাদের কিন্তু প্রশ্নের কমন সেই মডেল কোশ্চেন পেপার থেকেই থাকবে। তাই বলে মডেল কোশ্চেন পেপারে তোমাদের 3টে মডেল পেপার দেওয়া আছে, এটা নিয়ে আমি পরে আসবো। মডেল পেপারগুলো তোমাদের জাস্ট একটা ধরন দেওয়া আছে, আমি জাস্ট একটুখানি বলছি, একটু সময় দাও, শোনো কথাগুলো ভালো করে। 3টে মডেল পেপার দেওয়া আছে, সেখান থেকে তোমাদের ধরনটা বুঝতে হবে। ঠিক আছে, আর মেন তোমাদের পড়তে হবে চ্যাপ্টার ওয়াইজ। তোমাদের দেখবে অনেকগুলো করে প্রশ্ন দেওয়া আছে, যেমন বেসিক অপারেটিং সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ফাউন্ডেশন অফ এআই। এই 3টা ইউনিট থেকে অনেক অনেক প্রশ্ন দেওয়া আছে। শুধু তোমাদের ওই প্রশ্নগুলো সলভ করে গেলেই হবে, এইটুকু আমি বলতে পারি। সাজেশানের ভিডিও হয়তো আমি বানাবো না, সেই বানানোর সাহস আমার নেই। আহ, তো তোমরা এইটুকু তোমাদের আজকে বলে গেলাম, তোমরা কিন্তু মডেল কোশ্চেন পেপার থেকেই কমন পাবে। ঠিক আছে, তার সাথে অনেকে হয়তো সাজেশন বের করবে, তোমরা দেখতে পারো, কিন্তু তোমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করে মডেল পেপারটা পড়ো, তাহলে তোমরা এখান থেকে সাজেশন পাবে। যদি সময় থাকে, আমি যদি মডেল পেপারটা সলভ করাতে পারি, সলভ তো ওইভাবে হয় না, স্টুডেন্টদেরকে পড়াতে হয়। এখন পরীক্ষা শেষ মুহূর্তে স্টুডেন্ট অনেকে পড়তে আসছেও না, অনেকে বাড়িতে পড়ছে, সেই হিসাবে ভিডিও বানাতেও দেরি হয়ে যায়। হ্যাঁ, তো চেষ্টা করবো, যদি পাই আমি অবশ্যই নিয়ে আসবো। তবে আজকে থেকে এআই ক্লাসটা কন্টিনিউ করবো, তোমাদের কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমরা একটু শুনে হলেও কিছু লিখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, বাকিটা পরে কথা হবে। ও আরেকটা ব্যাপার, তোমাদের কিন্তু প্রতিটা প্রশ্নের মধ্যে অর্থ থাকবে। একজন বলছে স্যার ডিবিএমএস বা এসকিউএল মধ্যে অথবা থাকবে, তাহলে কি একটা বললেই হবে? না, ডিবিএমএস একটা পার্ট হচ্ছে এসকিউএল। এই যে 2 নম্বরে বড় প্রশ্ন আছে, এখানে এসকিউএল থেকে দুটো প্রশ্ন থাকবে, আবার ডিবিএমএস থেকেও অর্থ থাকবে। ঠিক আছে, এমন নয় যে ডিবিএমএস আর এসকিউএল এর মধ্যে অর্থ থাকবে। ডিবিএমএস এর প্রশ্নের মধ্যে ডিবিএমএস এর অর্থ থাকবে এবং এসকিউএল এর মধ্যে এসকিউএল এর অর্থ থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের এআই এর মধ্যে প্রথম চ্যাপ্টারটার নাম কি? আমাদের প্রথমটার নাম হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতিষ্ঠা। তার মানে এটা আমাদের 7 নম্বর অধ্যায়। হ্যাঁ, তো এখানে আমরা কি কি দেখব? দেখব হচ্ছে আমরা এআই কি, মানে ডেফিনেশন দেখব, স্কোপ অফ এআই। স্কোপ মানে হচ্ছে কী কী সুযোগ আছে এআই জানলে পরে বা এআই পড়লে পরে। ওকে, তারপর দেখবো হিস্টোরিক্যাল ওভারভিউ। এটা একটা অনেক ভাস্ট পার্ট আছে। হিস্টোরিক্যাল বলতে এআই কবে থেকে শুরু হয়েছে, কোন কোন সালে কী কী মানে উন্নতি হয়েছে, কোন কোন বিজ্ঞানী এখানে ইনভলভ আছে, মানে এই ব্যাপারগুলো এখানে দেওয়া আছে। তবে এআই কিন্তু নামটা আমরা বেশি জেনেছি 21-22 সাল থেকে, সিলেবাসের মধ্যে অ্যাড হয়েছে। তোমাদের বাংলা মিডিয়ামে তো এই সবে অ্যাড হলো, তবে সিবিএসসি আইসিএসসি বোর্ডে কিন্তু আমরা 21 সাল বা 22 সাল থেকে কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছিলাম। আর তবে এআই কিন্তু চিন্তাভাবনা সে 1950 সালের দিক থেকেও হয়েছিল, সেটা নিয়ে আসবো ক্লাসে আমরা। আর ডিফারেন্সিয়েটিং অফ এআই ফ্রম হিউম্যান ইন্টেলিজেন্স, তো মানে এআই এর সাথে মানে কৃত্রিম বুদ্ধিমত্তার সাথে মানব বুদ্ধিমত্তার পার্থক্য আমাদের জানতে বলেছে। দেখে মনে হচ্ছে খুব ছোট ব্যাপার, তবে দেখো এই
চ্যাপ্টারটা কিন্তু এই বইতে 12টা পৃষ্ঠার মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তো আমি জাস্ট আস্তে আস্তে এগোচ্ছি, দেখা যাক কতদূর এগোতে পারি। প্রথমে চলে আসি কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর প্রতিষ্ঠা। ঠিক আছে, কি বলেছে আচ্ছা, এআই কি আমি বই থেকেই বলি। বুদ্ধিমত্তা এমন একটি জিনিস যা মানবজাতির একটি বিশেষ বৈশিষ্ট্য। বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন মানসিক দক্ষতা জড়িত আছে, যেমন যুক্তি, সমস্যা সমাধান, পরিকল্পনা ইত্যাদি। এখানে অনেক বড় গল্প আছে, আমি জাস্ট সংক্ষেপে বলে দিই। এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষের মতোই যন্ত্র মানুষের হয়ে কাজ করবে। মানুষের বুদ্ধিমত্তার থেকে যাতে ফার্স্ট একটা যন্ত্র সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে মানুষকে সাহায্য করতে পারে, এটাই হচ্ছে এআই। মানে কৃত্রিমভাবে মানুষের বুদ্ধিমত্তার চেয়ে বেশি বুদ্ধিমত্তা যেই যন্ত্রের মধ্যে দিয়ে কাজ করানো হচ্ছে, এটা হচ্ছে এআই। ঠিক আছে, আচ্ছা, এটা কি 1946-এর দশকে বিজ্ঞানীরা এই অনুসন্ধানগুলি দ্বারা গাণিতিক যুক্তি, কিছু ক্ষমতা সহ বুদ্ধিমান কম্পিউটার তৈরি ধারণা অনুসরণ করতে উদ্বুদ্ধ হয়েছিলেন। মানে এই কনসেপ্ট কিন্তু 1900 মানে 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 যখন মানে স্বাধীনতার পর থেকেই এসেছিলো আমাদের। মানে 1947 সালে দেশ স্বাধীন হয়, তার আগে 1946 সাল থেকে কিন্তু বিজ্ঞানীদের মাথায় এটা আসলো যে এমন কিছু বুদ্ধিমান মানে কম্পিউটার তৈরি করতে হবে যাতে কিন্তু অনেক বেশি পরিমাণে কাজ করা যায়। সেই হিসাবেই জন ম্যাকার্থি 1956 সালে ডার্টমাউথ সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার শব্দটা প্রথম প্রয়োগ করেন। মানে 46-এ ভাবছিল যেমন একটা যন্ত্র তৈরি করতে হবে, কিন্তু বিজ্ঞানী জন ম্যাকার্থি 1956 সালে ডার্টমাউথ একটা সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে প্রথম এআই নামটা উচ্চারণ করেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরেকজন কি আছে, বিশিষ্ট এআই বিশেষজ্ঞ কাই ফুলি এর মতে ভবিষ্যতে এআই এর প্রভাব মানবজাতির ইতিহাসে যে কোনো কিছুর চেয়ে বেশি হবে। স্বাভাবিক, এখন তাই হচ্ছে। আমরা কিন্তু এআই কবলে পড়েই গেছি। সোশ্যাল মিডিয়া বলো, চ্যাট জিপিটি, পড়াশোনার ক্ষেত্রে তোমরা যে মডেল কোশ্চেনগুলো পেয়েছো, ওই প্রশ্নগুলো তোমার জাস্ট গুগলে দিয়ে দাও, ওখানে এআই মোডে যাও, তোমার কিন্তু সমস্ত অ্যান্সার পেয়ে যাবে। এমনকি আমরাও কিন্তু, আমি স্যার হয়েও কিন্তু এআই এর হেল্প নিচ্ছি, চ্যাট জিপিটির হেল্প নিচ্ছি। তার মানে আমরা কিন্তু পুরোপুরি কিন্তু এআই এর মধ্যে ঢুকে গেছি। তাই বলেছে কাইফুলি কিন্তু অবশ্যই বলেছে যে ভবিষ্যতে এআই এর প্রভাব মানব জাতির ইতিহাসে যে কোনো কিছুর চেয়ে বেশি হবে। সত্যি তাই হচ্ছে। দেখো এখানে একটা লাইন দেওয়া ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা যে সকল মূল প্রয়োগগুলি বর্তমান ক্ষেত্রে হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ই কমার্স, অনলাইন বিজনেস। অবশ্যই ই কমার্স, কারণ ই কমার্সে কী হচ্ছে, আমাদের চয়েসগুলো ওরা বুঝতে পারছে, কোন গ্রাহকের কোন জিনিসে আগ্রহ বেশি। জালিয়াতি পর্যালোচনা, কীভাবে সাইবার ক্রাইমগুলো হচ্ছে। তারপর হচ্ছে ফেক রিভিউ ডিটেকশন। হ্যাঁ, আমরা যে অনেক সময় রিভিউ দিই, 4-5টা গুগল জিমেল অ্যাকাউন্ট খুলেছি, এখান থেকে রিভিউ দিয়ে দিচ্ছি, এবার কোনটা ফেক, কোনটা জিমেল বেশি ইউজ হয়, এটা ওরা এখন ধরতে পারে। ভয়েস অনুসন্ধান, ফিনান্স, স্বাস্থ্য পরিষেবা, রোবোটিক চিকিৎসায়, মার্কেটিং বিজ্ঞাপনে, আবহাওয়ার পূর্বাভাস, স্টক মেনটেন্যান্স, অনলাইন শপিং, ট্রেডিং, ইনভেস্টমেন্ট, আর্ট, মিউজিক, সমস্ত কিছুতে কিন্তু এআই আজ জড়িয়ে আছে। কিছু উদাহরণ দেওয়া আছে, অ্যাপেল, সিরি, অ্যামাজন অ্যালেক্সা, গুগল অ্যাসিস্ট্যান্ট, চ্যাট জিপিটি ইত্যাদি। সোশ্যাল মিডিয়া, সেট অ্যানালাইসিস, গেমিং, নিরাপত্তাজনিত কারণ, হুমকি শনাক্তকরণ, ম্যালওয়্যার ডিটেকশন, বিভিন্ন প্রকার সাইবার অ্যাটাক ইত্যাদি। অ্যাস্ট্রোনমি মানে জ্যোতিষ, অ্যাস্ট্রোনমি মানে হচ্ছে অ্যাস্ট্রোনমি, চ্যাটবোর্ড, ট্রাভেল, ট্রান্সপোর্ট, সামরিক, অপারেশনাল সাপোর্টের ক্ষেত্রেও কিন্তু এআই আজ জনপ্রিয়। এই যে পার্টটা আমি বললাম, যদি বলছে এআই বর্তমান যুগে কীভাবে জড়িয়ে আছে বা কিছু এআই পরিষেবার উদাহরণ দাও, তোমরা কিন্তু এইটুকুটা লিখতে পারো। ঠিক আছে, এটা হচ্ছে এআই ব্যবহারগুলো দেওয়া হলো। এবার প্রশ্ন আসে কৃত্রিম বুদ্ধিমত্তা কী। দেখো তোমরা কিন্তু বইটা অবশ্যই পড়বে, বইটা পড়ার পর অবশ্যই বইয়ের শেষে যে অনুশীলনী প্রশ্নগুলো দেওয়া আছে সেটার কিন্তু উত্তরগুলো করার চেষ্টা করবে। এখানে আছে এআই শব্দটি কে প্রথম প্রয়োগ করেন, আমি কিন্তু বলেই ফেললাম, কে, জন ম্যাককার্থি প্রথম প্রয়োগ করেন। বর্তমানে যে কোনো দুটি ক্ষেত্রের নাম বলে যেখানে এআই প্রয়োগ করা হয়, ই কমার্স, তারপরে কি সাইবার ক্রাইম, ফ্রড ডিটেকশান। বুঝতে পারলে? দেখো যেটুকু পড়লাম ওখান থেকে তোমার একটা প্রশ্ন সলভ হয়ে গেল। বুঝতে পারলে? এবার দেখবো আমরা এআই কাকে বলে বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে। ঠিক আছে, তো যদি পারি আমি এগুলো সলভ দেওয়ার চেষ্টা করবো পরের ক্লাসে। আজকে আমি জাস্ট কিছু কনসেপ্টটা তোমাদের বুঝিয়ে দিই কী কী আছে এর মধ্যে। আচ্ছা, চলে আসি এখানে। এআই কাকে বলে দেখে নিই। এআই এর সংজ্ঞাটা ভালো মতো ঠিক আছে, তো এখানে দেওয়া আছে,
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বলতে এমন একটি প্রযুক্তি বা প্রক্রিয়াকে বোঝায় যা মেশিন এবং কম্পিউটারকে মানুষের বুদ্ধিমত্তার প্রতিলিপি তৈরি করতে সাহায্য করে। মানে মানুষের বুদ্ধিমত্তার প্রতিলিপি, মানে মানুষের মতোই যাতে সেই বুদ্ধিকে কাজে লাগিয়ে আরেকটা যন্ত্র তৈরি হতে পারে, এটা হচ্ছে এআই। এআই সঙ্গে এখান থেকে হয়ে গেল। আচ্ছা, এখানে এআই সম্বন্ধে আরও কিছু দেওয়া আছে, অনেক কিছু দেওয়া আছে, সব দরকার নেই, এআই সঙ্গে তোমরা এখান থেকে পড়ে নাও। এবার দেখে নিই আমরা হচ্ছে, আচ্ছা যেমন দেখো এখানে এখানে তোমার কিছু দেওয়া আছে। এআই ব্যবহার কোন কোন জায়গাতে হচ্ছে, এক্সপার্ট সিস্টেমে হচ্ছে, এনএলপিতে হচ্ছে, নিউরাল নেটওয়ার্কে হচ্ছে, কম্পিউটার ভিশনে হচ্ছে, রোবোটিক্সে হচ্ছে, কগনিটিভ কম্পিউটিংয়ে হচ্ছে, মেশিন লার্নিংয়ে হচ্ছে। এই যে কটা তোমরা এখান থেকে পড়লে, এখান থেকে তোমরা হয়তো স্পিচটা জানো, স্পিচ সম্বন্ধে শুনেছো, এনএলপি হয়তো শুনেছো। এনএলপি কোনটা বলো তো, খুব মজার ব্যাপার। আমি যখন কোনো মেসেজ টাইপিং করি, ভয়েসে বলছি, এটা কিন্তু টাইপ হয়ে যাচ্ছে, এটা কিন্তু এনএলপির মাধ্যমে হচ্ছে, মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের মাধ্যমে হচ্ছে। আমি চাইলে বাংলাও করতে পারি, হিন্দিও করতে পারি, ইংলিশও করতে পারি, সবই করতে পারি, ঠিক আছে। রোবোটিক্স নামটা আমরা জানি, মেশিন লার্নিং আমরা জানি, মেশিনকে লার্ন করা হচ্ছে, যত বেশি মেশিনকে আমি শেখাবো তত বেশি মেশিন কিন্তু আমার হয়ে কাজ করবে। কম্পিউটার ভিশন তোমাকে দেখে বলে দেবে, হ্যাঁ তুমি সেই ব্যক্তি, তুমি এই ঘরে ঢুকতে পারো, বা তুমি আমাদের স্টাফ নয়, তুমি ঢুকতে পারবে না। তোমাকে মানে ক্যামেরা দিয়ে স্ক্যান করে তোমার মুখ স্ক্যান করে মানে বলে দেবে। এগুলো আমরা পার্ট যেও জানি, ঠিক আছে। আচ্ছা, এবারে একটা পার্ট আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কিছু উদাহরণ দাও। দেখো এগুলো তো আমরা উদাহরণগুলো পড়লাম, মানে এগুলো এই সমস্ত জায়গাতে এআইগুলো হচ্ছে ব্যবহার করা হচ্ছে, মানে এআই ব্যবহার করে ই কমার্স, জালিয়াতি পর্যালোচনা, ভয়েস অনুসন্ধান, এগুলো এই কাজগুলো হচ্ছে। আবার এখানে কি দেওয়া আছে, এআইগুলো কোন কোন ক্ষেত্রে ইউজ হয়, বা এআই বিভিন্ন অংশগুলো কী কী আছে, এটা আমরা এখানে দেখে গেলাম, যেমন স্পিচ, এক্সপার্ট সিস্টেম ইত্যাদি। এবার দেবো এআই কিছু উদাহরণ, বর্তমানে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা কয়েকটি উদাহরণ দিলে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত ধারণাটা আরও পরিষ্কার হবে। যেমন কি গুগল ট্রান্সলেট করছে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ, তুমি লিখে টাইপ করে দিলে ও একাই ট্রান্সলেট করে দিচ্ছে। এখনকার দিনে যেমন স্পোকেন ইংলিশ, যখন ইংলিশে বাংলা মানে সব কিন্তু খুব ইজিলি আমরা মানে খুঁজে বের করতে পারি। তোমরা যে খালি গুগলে গিয়ে লিখবে, কাজ হয়ে যাবে। আগেকার গুগল আর বর্তমানে গুগলের মধ্যে অনেক রাত দিন পার্থক্য আছে। এখন গুগলের মধ্যে এআই অপশনটা দেওয়াই আছে। তারপর কি আছে, টেসলা কি একটা সেলফ ড্রাইভিং কার, মানে অটোমেটিক ড্রাইভিং ওখানে হচ্ছে। কি বলছে, টেসলা তাদের গাড়িতে কি ড্রাইভিং এই বৈশিষ্ট্যগুলিকে শক্তিশালী করতে কম্পিউটার ভিশন ব্যবহার করে থাকে। চ্যাট জিপিটি বর্তমানে খুবই জনপ্রিয়, যা প্রশ্ন এবং মন্তব্যের উত্তরে টেক্সট তৈরি করতে ব্যবহার করা হয়। এগুলো কিন্তু হচ্ছে উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, আমি একবার এর পাশাপাশি না অনুশীলনী প্রশ্নটা খুলে রাখি অন্য একটা ট্যাবের মধ্যে, এটা হচ্ছে উদাহরণ। হ্যাঁ, তো আমরা তাহলে 1 নম্বর প্রশ্ন সলভ করে নিলাম, 2 নম্বরও সলভ করে নিলাম, কৃত্রিম বুদ্ধিমত্তা কাকে বলে, ঠিক আছে। এবার কি মানব বুদ্ধিমত্তা বলতে কি বোঝায়, দেখি এটা এখানে দেওয়া আছে কিনা। কৃত্রিম বুদ্ধিমত্তার সুযোগ, আচ্ছা মানব বুদ্ধিমত্তা মানে শেষ দিকে আছে। তা আচ্ছা, তাহলে মানব বুদ্ধিমত্তার সংজ্ঞাটা কী হবে। কৃত্রিম তো বুঝলাম, মানুষের মতো করে যন্ত্রকে বুদ্ধি দেওয়া হচ্ছে। যেমন কি আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই বলতে এটা প্রযুক্তিকে বোঝাচ্ছে, আর মানব বুদ্ধিমত্তা কোনো প্রযুক্তি নাই, মানুষের বুদ্ধিকে কাজে লাগিয়ে করা হচ্ছে, ঠিক আছে। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা কিছু সুযোগ। কৃত্রিম বুদ্ধিমত্তায় সরঞ্জামে প্রশিক্ষিত ব্যক্তিদের কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ব্যাপক সুযোগ রয়েছে, তা নিচে আলোচনা করা হলো। যেমন স্বাস্থ্যসেবায় সুযোগগুলো আছে, তারপর কি শিক্ষাক্ষেত্রে সুযোগগুলো আছে। প্রশ্ন আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্যসেবায় কীভাবে ব্যবহৃত হচ্ছে। যেমন মেডিকেল ইমেজিং অ্যান্ড ডায়াগনস্টিক, বিভিন্ন স্ক্যান, এক্সরে এআই দিয়ে হচ্ছে, টেলিমেডিসিনগুলো হচ্ছে এআইয়ের মাধ্যমে, রোবোটিক সার্জারিগুলো হচ্ছে, ভবিষ্যৎবাণী করা হচ্ছে, এটা কিন্তু স্বাস্থ্য পরিষেবা এই ধরনের কাজগুলো হচ্ছে। শিক্ষাক্ষেত্রে কী সমস্ত কাজ হচ্ছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু মানে অনেক কাজই শিক্ষাক্ষেত্রে হচ্ছে। যেমন কি কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রশিক্ষিত ব্যক্তিদের জন্য রয়েছে এআই ভিত্তিক বিভিন্ন শিক্ষণ প্ল্যাটফর্ম, যেখানে ভার্চুয়ালি শিক্ষক ই লার্নিং দ্বারা ছাত্রদের সমস্ত রকম সমস্যার সমাধান করা হয়। মার্কেটিংয়ের ক্ষেত্রে তো অনেকভাবে ইউজ হচ্ছে, যেমন কন্টেন্ট তৈরি করা হচ্ছে, ভয়েস সার্চ করা হচ্ছে ইত্যাদি। জিপিএসের ক্ষেত্রেও এআই হচ্ছে, জিপিএস এবং নেভিগেশন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ হচ্ছে। জিপিএস মানে কি, গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস আছে বলে কিন্তু কোথায় কোন, মানে আমার ফোনটা হারিয়ে গেছে, জিপিএস ট্র্যাক করে বলে দেবে যে কোথায় আছে ফোনটা। লোকেশন ট্র্যাক করা যাচ্ছে, জিপিএস অন থাকলে আমরা গুগল ম্যাপ দিয়ে মানে কোথাও যেতে পারছি। এটা কিন্তু জিপিএসের সুবিধা।
তারপরে যে কৃষিতে তো এআই ইউজ হচ্ছেই। কৃষিতে জমিতে জল লাগবে কি না, ফসলে পোকা ধরেছে কি না, বা কতখানি ইনফেক্টেড হয়েছে, কতখানি সার প্রয়োজন, এটা কিন্তু আমাদের কৃষিতে এআই কাজ করানো হচ্ছে। এআই বলতে কি, কোনো মেশিনগুলোকে নিয়ে গিয়ে কৃষি জমি থেকে স্ক্যান করা হচ্ছে। ভবিষ্যতে আরও কোন কোন ক্ষেত্রে সুযোগগুলো আছে, হ্যাঁ এই একটা প্রশ্ন তোমাদের দেখছিলাম যে অনুশীলনের মধ্যে আছে। উপরে অপশনগুলো ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা আরও বিভিন্ন ক্ষেত্রে কেরিয়ারে অনেক সুযোগ প্রদান করে। এখন দেখা যাক কোন কোন সুযোগ কিভাবে আসছে ভবিষ্যতে। অর্থনৈতিক ফোরামের মতে অনুযায়ী 2030 সালের মধ্যে 10টি বড় চাকরির ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। এই পরিবর্তন আসবে অটোমেশন, রিমোট ওয়ার্ক, ডিজিটালাইজেশন ইত্যাদি। দেখো, তো আগে আমরা দেখতাম যে ইঞ্জিনিয়ারিং পড়লে চাকরির অভাব নেই, চাকরি পাওয়াই যায়, কিন্তু বর্তমানে এআই আসার পর চাকরির বাজার সত্যি বলছে অনেকটা কমে গেছে। তোমাকে পড়াশোনার পাশাপাশি এআই বিভিন্ন কোর্সগুলো করতেই হবে, কারণ একটা কাজের ক্ষেত্রে একটা অফিসে যদি 10 জন স্টাফ থাকে, এআই হওয়াতে কিন্তু স্টাফ হাফ হয়ে গেছে। মানে এআই কি নিজে নিজে তো কাজগুলো সব করে দিচ্ছে, মানে নিজে তো করতে পারছে না, একজন লোক বসছে 10 জনের কাজ ওই মেশিনে বসে হয়ে যাচ্ছে, আমি লোক কেন লাগাবো? অটোমেশন, রিমোট ওয়ার্ক, অফিসে আসার দরকার নেই, তুমি অফিসে এসে তোমাকে যদি 20,000 টাকা বেতন দেয়, তুমি বাড়িতে বসে কাজ করো, সেই কাজটা বাড়িতে বসে হয়ে যাচ্ছে, মানে এর এর দৌলতে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে কোম্পানিগুলো কাজ পেয়ে যাচ্ছে, তাকে স্যালারি কম পে করতে হচ্ছে। সমস্ত কিছু হয়ে গেছে কি ডিজিটালাইজেশন, মানে সমস্ত কিছু অনলাইন হয়ে গেছে। রেকর্ড কম্পিউটারে আছে, মানে ডেটা কম্পিউটারের মধ্যে, সমস্ত কিছু কিন্তু কম্পিউটারের মধ্যেই আছে, তাই কি খাতা দেখা দরকার নেই, খাতার চাপ কমে গেছে। এইভাবে কিন্তু এআই কাজগুলো হচ্ছে। ওকে, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। এবার কি বলছে, যেমন কি আগে থেকে ফাইল গোছানোর মানে ঝামেলা নেই, টাইপিং সবই এআই করতে পারবে। কাস্টমার সার্ভিস, কল সেন্টারে পরিবর্তন আসছে। আগে কি হতো, কাস্টমার কেয়ারে কল করে একজন লোক সে কলটা ধরতে, এখন কল ধরার কোনো প্রশ্নই নেই, কাস্টমার কেয়ারটাই বন্ধ হয়ে গেছে, সব জায়গায় খালি অটোমেটিক সিস্টেম চালু হয়ে গেছে। তুমি কল করবে, মেশিনই বলছে আপনার এই প্রয়োজন, মেশিনই উত্তর দিয়ে দিচ্ছে। অ্যাকাউন্টিংয়ের কাজ এআই করে দিচ্ছে। ম্যানুফ্যাকচারিং, ফ্যাক্টরিতে লোকজন কমে গেছে, রোবট দিয়ে কাজ হচ্ছে। মার্কেটিং, বিজ্ঞাপন, এক্ষেত্রে তো ব্যাপক পরিমাণে এআই ইউজ হচ্ছে। আগে কি মার্কেটিং লোকে মানে ডোর টু ডোর গিয়ে বলতো এইটা আমার বিজ্ঞাপন, এই কোম্পানিকে আপনারা চেনেন, এই কোম্পানির মাল নেন। এখন মানে ডোর টু ডোর ভিজিট খুব কমই হচ্ছে, সব হচ্ছে অনলাইনে। অ্যাড এত পরিমাণে দেওয়া হচ্ছে, আর অ্যাডগুলো এমন হচ্ছে যে তোমার চয়েস কি, সেই অ্যাড তোমার কাছে অটোমেটিক্যালি চলে আসছে। তারপরে কি শিক্ষা, প্রশিক্ষণ, রিটেল, সেলস, পরিবহন, ডেলিভারি, সাংবাদিকতা, এই সকল ক্ষেত্রে কিন্তু এআইয়ের ব্যাপক চাহিদা। আর এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ভবিষ্যতে অনেক কাজের সুযোগ আছে। তোমরা এই চ্যাপ্টারগুলো খুব ভালো করে পড়বে। অনলাইনে ক্লাস পাও না পাও, অন্তত তোমরা এই 2 বছরের যা সিলেবাস পেয়েছো, এই নতুন সেমিস্টার ওয়াইজ সিলেবাস তো ভাস্ট, কোনো মানে ঠিক ঠিকানা নেই, কিন্তু শেখায় কিন্তু অনেক কিছুই ছিল এই সিলেবাসের মধ্যে, এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। হ্যাঁ, আচ্ছা এই হচ্ছে এআই। এবার দেখি আমরা 7.3-এ কী আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার মাইল ফলক, কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি, এগুলো অনেক কিছুই দেওয়া আছে, এগুলো তোমরা জাস্ট একটু দেখে নিও। কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান, আর কৃত্রিম বুদ্ধিমত্তার জন্ম কবে হয়েছিল। দেখো, জন্ম তো সবই তো পড়তে হয়, কি আর বলবো। যাই হোক, আমাদের যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস, ওভারভিউ ও মাইল ফলক। আচ্ছা দেখি আমরা সিলেবাসটা একবার, এখানে সিলেবাসে কী ছিল আমাদের। সিলেবাস আমাদের ছিল হচ্ছে ডেফিনেশন অফ স্কোপ অফ এআই। আচ্ছা, তো স্কোপগুলো হলো, ভিত্তিগুলো কি দেখে নিই আমরা। আমাদের ধারণা, কৃত্রিম বুদ্ধিমত্তা এআই সাম্প্রতিক প্রযুক্তি, কিন্তু বাস্তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি 1900 সালে গোড়ার দিক থেকে কিন্তু মানে ভিত্তি স্থাপন হয়েছিল, তবে সবচেয়ে বড় উদ্ভাবন হয়েছে 1950 সালে, আগে সম্ভব হয়নি। মানে 1900 সালের দিকে ভাবা হয়েছিল এআই, তারপরে 46-এ আরও ভাবলো যে এআই নিয়ে আলোচনা করা যায়, কিন্তু 50 সালের আগে কোনো বড় কাজ করতে পারেনি। আবার 1900 থেকে 1950 সালে গোড়ার দিকে সকল ধরনের বিজ্ঞানীরা কৃত্রিম মস্তিষ্ক তৈরি করা সম্ভব কিনা এ সম্পর্কে ভাবতে শুরু করেছিল। এখানে ব্যাপার। তারপরে কি আছে দেখি এদিকে, 1950 থেকে 1956 সাল কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান শুরু হয়। আবার জন্ম হয় 1952 থেকে 1956 সালের মধ্যে। কৃত্রিম বুদ্ধিমত্তা একটি আকর্ষণীয় গবেষণার ক্ষেত্রে আত্মপ্রকাশ করে। এই সময় যেমন 1952 সালে আর্থার স্যামুয়েল এবং ক্রিস্টোফার স্ট্যাচি গেম খেলার জন্য বিশ্বের
প্রথম চেকার্স প্লেয়িং প্রবর্তন করেন। এই মেশিনটি শুধুমাত্র গেমসই খেলতে পারতো না, স্বশিক্ষার ক্ষমতা ছিল। যেমন দেখো আমরা যে চেস খেলি কম্পিউটারে, তুমি যদি পুরাতন উইন্ডোজ বের করো, উইন্ডোজ 7-এর চেস গেম ছিল, সেই চেসে কী হতো, চেস তো আর এখন নেই, চেস কিন্তু মানে বহুদিন আগে থেকে এই গেমটা ছিল। তো সেই চেসে কি আমরা ওখানে অপশন ছিল প্লে এগেনস্ট হিউম্যান, প্লে এগেনস্ট কম্পিউটার। তো ওখানে ওইটা কিন্তু এআই দেওয়া আছে, আমি কোন দানটা দেবো তার আগে কিন্তু কম্পিউটারে দান দান দিয়ে দিচ্ছে। ভাবতে পারছো ব্যাপারটা? এবার সোনালী বছর কোনটা এআই ইতিহাসে? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এআই এর সোনালী বছর কোনটা? 1956 থেকে 1973 পর্যন্ত সময়কাল ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষক এবং উদ্ভাবকের জন্য কি মানে উত্থানকালীন সময়। তারা এই ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি অর্জন করেছিল, তাই এই সময়কালকে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগ বলা হয়। এই সময়ে কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য সেরা সময় ছিল, কারণ এই সময় বিজ্ঞানীরা কী করতে মানে থিঙ্কিং করছিল এআই সম্বন্ধে, এবং সরকার থেকে অনেক ফান্ডিং করা হয়েছিল। ওই জন্য এই সময়কালকে কী বলা হয়? স্বর্ণযুগ বলা হয়। আরেকটা কি ছিল কি এআই কি উইন্টার এআই, তো এটা পরবর্তীতে আছে। তো মানে গোল্ডেন ইয়ারে কি ফান্ডিং হয়েছিল গভর্নমেন্ট থেকে, এআই নিয়ে গবেষণা শুরু হয়েছিল। আর একটা ছিল হচ্ছে এআই এর শীতকাল বা উইন্টার এআই, ওই সময় কি ফান্ডিং বন্ধ হয়ে গেছিলো, মাঝখানে কিছুটা সময় এআই নিয়ে কোনো গবেষণা হয়নি। ঠিক আছে, তো এই হলো দুটা পার্থক্য ছিল এআই এর কি মানে স্বর্ণালী বছর এবং হচ্ছে এআই এর মানে কোল্ড টাইম। আচ্ছা, যেমন 1958 সালে কী হয়েছিল, বিজ্ঞানী ফ্র্যাঙ্ক রোজেনব্লাট, অনেক কিছু আছে, এত টাপ নাম, তোমরা জাস্ট নিজেরা দেখে নিও একটু। তো মধ্যে কথা আমাদের জানতে হবে যে এআই মানে কবে থেকে উত্থান হয়েছিল, কীভাবে হয়েছিল, এগুলো এইটুকু মধ্যে দেওয়া আছে। আচ্ছা, অনেক কিছুই আছে। ঠিক আছে, তো দেখি অনুশীলনী থেকে কী আছে। কৃত্রিম বুদ্ধিমত্তার উদাহরণ দাও, চ্যাট জিপিটি কাজ কী। তারপর শিক্ষার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা উল্লেখযোগ্য শিক্ষণ প্ল্যাটফর্মের নাম লেখো। স্বাস্থ্যক্ষেত্রে কীভাবে কাজ হচ্ছে, জিপিএস নেভিগেশনে দুটি ক্ষেত্রের নাম বলো। মার্কেটিংয়ের ক্ষেত্রে এআই দুটি উল্লেখযোগ্য ব্যবহারের নাম লেখো। আচ্ছা, তো এইটুকুই আজকে ক্লাসে থাক। পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডিরেক্ট না হয় অনুশীলনী প্রশ্নগুলো নিয়েই আসবো, তাতে হয়তো বুঝতে সুবিধা হবে। তো চ্যাপ্টারটা না অনেকটাই ফাস্ট, তো এই কারণেই ভিডিওটা মানে শুরু করতে আমারও একটু অনিচ্ছা ছিল, যে ভালো মতো নোটস বানিয়ে দিতে পারলে খুব ভালো লাগতো, ওই জন্য দেরি করছিলাম, যে যদি সবাই ঠিকমতো পড়তে আসতো আমি নোটসটা বানাতে পারতাম, বানানো হয়নি। ঠিক আছে, আজকে ক্লাসটা এইটুকুই রাখছি। তোমাদের কেমন ক্লাস দরকার একটু জানিও। আর কি বলবো, এখন তো সময় বেশি নেই, 10 দিনও বাকি নেই পরীক্ষার। তো অল্প অল্প করে ভিডিও বানাবো, দেবো, যদি সময় হয় দেখে নিও পরীক্ষার আগ দিয়ে। আর যেটুকু বলবো, যদি পারো বাড়িতে পড়ে নাও, মডেল পেপারটা সলভ করো। আর যদি সম্ভব হয় এই দুটো চ্যাপ্টার যেটুকু তোমাদের হয়ে গেছে, এই দুটো অধ্যায় থেকে খুব ভালো মতো মডেল কোশ্চেন পেপারগুলো সলভ করো, আশা করি তোমরা 25 নাম্বার অবশ্যই পাবে। আর একটা তো 25 সেমিস্টার 4, সেমিস্টার 3তে তোমরা নিশ্চয় 30 মতো অ্যান্সার করে ফেলেছো, প্র্যাকটিক্যাল মার্কস তোমরা খুব ভালো মার্কসই পাবে। যাই হোক, নিজেদের মতো করে প্ল্যানিং করে চলো, আমার সব কথা শুনতে হবে তার কোনো মানে নেই, সিদ্ধান্ত সম্পূর্ণ তোমাদের উপর। পড়াশোনা করো, পাশে আছি, থাকবো, চেষ্টা করবো পরবর্তী ভিডিও তাতে নিয়ে আসার।